দর্শক বন্ধুরা আবার স্বাগতম। আম, প্রায় 25 বছর আমি গাইনোকোলজিক্যাল প্র্যাকটিসে আসি। আম, কিছু কিছু কেস যারা আমরা ডিল করেছি অনেক বছর আগে হলেও সেগুলো কিন্তু আমাদের মনে থাকে। যেমন ধরুন, সুমনা বলে আমাদের এক পেশেন্ট, বেশ কয়েক বছর আগেকার কথা। আমার কাছে আসার আগে তার প্রথম বাচ্চা জন্মের পরে একটা দুরারোগ্য হার্টের ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ অ্যাফেক্টেড হয়ে মারা যায়। তার দ্বিতীয় বাচ্চা জন্মানোর পরে দেখা যায় সেটি ডাউনস সিনড্রোম নামে একটা কমন জেনেটিক প্রবলেমে ভুগছে। সে কোনো দিনই নর্মাল লাইফ লিড করতে পারছে না বা পারবে না। তৃতীয়বার সে যখন প্রেগনেন্ট হয়, সে আমাদের কাছে আসে এবং সুদীর্ঘ 9 মাস চিকিৎসার পরে আমরা তার হাতে একটা সাকসেসফুল বাচ্চা দিতে পারি। সেই বাচ্চা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। পৃথার কথাটা আবার একটু অন্য ধরনের। বিয়ের পরে 1-1.5 বছর পর থেকে সে যখন চেষ্টা শুরু করেছিল, প্রায় 4বার তার মিসক্যারেজ হয়েছে। কখনো কখনো প্রেগন্যান্সির প্রথম 3 মাসের মধ্যে, বাট একবার অ্যাটলিস্ট 3 মাস ক্রস করার পরেও তার মিসক্যারেজ হয়ে গেছে বা বাচ্চা নষ্ট হয়েছে। আমরা তার ইনভেস্টিগেশনের সাহায্যে কারণটা খুঁজে বার করে তার হাতে বাচ্চা দিতে সক্ষম হয়েছি। আজকে আমি ডক্টর প্রদীপ গোস্বামী, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ফিটোম্যাট ওয়েলনেসের ডিরেক্টর, এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রেগনেন্সির অ্যাসপেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাই রিস্ক প্রেগনেন্সি কী এবং কেন এটা গুরুত্বপূর্ণ? উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা বা হাই রিস্ক প্রেগনেন্সি কী? এটা হচ্ছে এমন একটা অবস্থা যখন প্রেগন্যান্সি চলাকালীন মা এবং গর্ভস্থ যে সন্তান, এক বা একাধিক মানে দুজনের ক্ষেত্রেই কিন্তু একটা সমস্যা বা কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে এবং সেটা দুজনের ক্ষেত্রেই ঝুঁকি বা রিস্কের কারণ হতে পারে এবং এক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ব্যাপারটা ফেটালও হতে পারে, মানে জীবনও চলে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো সেই জন্য ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা প্রেগনেন্সি প্রিমিয়াম আমাদের কাছে, যারা দম্পতি আমাদের কাছে আসেন প্রেগনেন্সি ডেলিভারি করাতে, তাদের কাছেও বটে। এভরি প্রেগনেন্সি ইজ ইম্পর্টেন্ট, বাট সাম প্রেগনেন্সি, কিছু কিছু প্রেগনেন্সি ইজ ক্লাসড অ্যাজ হাই রিস্ক বা উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা। তার বেসিসটা কী এবং সেটা কিভাবে করা হয়ে থাকে? এই ধরনের যে মহিলাদের ইউজুয়ালি প্রেগনেন্সি চলাকালীন কিছু অ্যাডিশনাল কেয়ার, কিছু অ্যাডিশনাল টেস্ট, কিছু অ্যাডিশনাল ইনভেস্টিগেশন লাগে, যেটা আইডিয়ালি প্রি প্রেগনেন্সি স্টেজ থেকেই শুরু হওয়া উচিত। সো এই যে কাপল এই উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা বা প্রিজিউমেবলি যাদের এই সমস্যা আগে হয়েছে বা ভবিষ্যতে হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু বিফোর প্রেগন্যান্সি, ডিউরিং প্রেগন্যান্সি এবং ইভেন আফটার দ্য ডেলিভারি বেশ কিছুটা সময় অবধি অত্যন্ত সাবধান থাকতে হয়, মেডিকেল কেয়ারে থাকতে হয়, স্পেশালিস্টের তত্ত্বাবধানে থাকতে হয়। নাও এই যে উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা বা হাই রিস্ক প্রেগন্যান্সি ক্যান অ্যারাইজ ব্রডলি 4টে কারণে অ্যারাইজ করতে পারে। 1 নম্বর হচ্ছে যে ইন্ডেক্স প্রেগন্যান্সি, মানে যে প্রেগন্যান্সিটা চলছে সেই প্রেগন্যান্সিতে যদি কারোর কমপ্লিকেশন ডেভেলপ করে, যেমন প্রেগন্যান্সি চলাকালীন হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে গেল, বা হঠাৎ করে তার ব্লাড প্রেশার বেড়ে গেল, হঠাৎ করে দেখা গেল যে বাচ্চাটা সঠিকভাবে গ্রো করতে পারছে না, বা এরকম মনে হচ্ছে যে প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে। তো এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে প্রেগন্যান্সি চলাকালীন আমরা নর্মাল প্রেগন্যান্সি থেকে হাই রিস্ক প্রেগন্যান্সিতে কনভার্টেড হয়ে যেতে পারি। দেন হচ্ছে ইন রেফারেন্স টু দ্য প্রিভিয়াস প্রেগন্যান্সি, মানে আগের প্রেগন্যান্সি চলাকালীন কোনো সমস্যা হয়েছে, যেমন ধরুন বারবার মিসক্যারেজ হয়েছে, অথবা পেটের মধ্যে আগেই কোনো কারণে বাচ্চা মারা গেছে, প্রিটার্ম লেবার হয়েছে বা সময়ের আগে লেবার পেন শুরু হয়ে গেছে, পিপিআরওএম রাপচার মেমব্রেন, মানে লেবারের আগেই জল ভেঙে গেছে এবং বাচ্চাকে কোনো কারণে ডেলিভারি করতে হয়েছে, আগের বাচ্চার কোনো কনজেনিটাল প্রবলেম হয়েছে, জেনেটিক প্রবলেম হয়েছে। সো এই জিনিসগুলো ভবিষ্যতে যখন প্রেগন্যান্সি আসবে তখনও তাদের কিন্তু বিশেষভাবে বিশেষ সেট আপের মধ্যে ডিল করাটা হচ্ছে বাঞ্ছনীয়। থার্ড হচ্ছে
মায়ের যদি কোনো মেডিকেল প্রবলেমস থাকে, যেমন ধরুন মায়ের প্রি এক্সিস্টিং ডায়াবেটিস, প্রেগনেন্সি আসার আগে থেকেই শি ইজ নোন ডায়াবেটিক, তার ডায়াবেটিস ডায়াগনোসিস হয়ে গেছে, ব্লাড প্রেশার, যে হাই ব্লাড প্রেশার প্রেগনেন্সি আসার আগে থেকেই জানা গেছে সেই মহিলার ব্লাড প্রেশার বেশি, এছাড়া ধরুন কিডনির সমস্যা, হার্টের সমস্যা, রিউম্যাটিক প্রবলেম, এগুলো যদি প্রেগনেন্সি আসার আগে থেকে জানা থাকে তাদের ক্ষেত্রে প্রেগনেন্সি আসবে এবং বাচ্চা ডেলিভারি হবে, কিন্তু সেটা অত্যন্ত প্ল্যান্ড ওয়েতে করতে হয় যাতে করে মা এবং বাচ্চার জীবন সংসার না হয়। ফোর্থ যেটা গ্রুপ আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলি, সেটা হচ্ছে আজকালকার দিনে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ থেরাপি বা কলোকুয়ালি যেটা আমরা টেস্ট টিউব বেবি বলি, যেটা কৃত্রিম পদ্ধতিতে চিকিৎসার সাহায্যে আসে। তাদের ক্ষেত্রে যে বাচ্চা এক বা একাধিক, অনেক ক্ষেত্রেই টুইন প্রেগন্যান্সি তাদের হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেগন্যান্সি ইজ ইউজুয়ালি ডেল্ট অ্যাজ এ হাই রিস্ক প্রেগন্যান্সি বা উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা হিসেবে ডিল করা হয়। সো মোটামুটি এই যে ব্যাকগ্রাউন্ডের যে কারণগুলো থাকলে আমরা অত্যন্ত সাবধানে ডিল করি, আমরা সেগুলোকে হাই রিস্ক প্রেগন্যান্সি হিসেবে ক্লাসিফাই করি এবং তাদের বিশেষ সেট আপে মাল্টিডিসিপ্লিনারি টিম হিসেবে ফিটো ম্যাটার্নাল এক্সপার্টদের সাহায্যে ট্রিটমেন্ট করিয়ে সাফল্য আনার চেষ্টা করি। এবার কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা থাকলে আমরা ডাক্তার হিসেবে আন্দাজ করতে পারি যে এই প্রেগনেন্সিটা হয়তো হাই রিস্ক হতে পারে। যেমন ধরুন লাইফস্টাইল ফ্যাক্টর, ওবেসিটি একটা বিগ রিজন অফ ডেভেলপিং কমপ্লিকেশনস ডিউরিং প্রেগনেন্সি চলাকালীন যারা ওভারওয়েট হন তাদের কিন্তু বিভিন্ন সমস্যা ডেভেলপ করতে পারে, সেটা হাই ব্লাড প্রেশার বলুন, হাই ব্লাড সুগার বলুন, পেটে থাকাকালীন বাচ্চাকে আল্ট্রাসাউন্ডের সাহায্যে দেখতে অত্যন্ত অসুবিধে হয়, কমপ্লিট ওয়েলনেস অফ দ্য বেবি ইনসাইড চেক করা নাও যেতে পারে, এর সঙ্গে প্রিটার্ম লেবারের হবার সম্ভাবনা বেশি থাকে, ইনক্রিজ রিস্ক অফ সিজারিয়ান সেকশন থাকে। তো এইগুলো একটা ওবেসিটি সমস্যা। এর সঙ্গে স্মোকিং, যদি কোনো মহিলারা স্মোকিং করেন বা ড্রাগ ইউজ করেন অথবা অ্যালকোহল নেন, তাদের ক্ষেত্রেও আমরা আন্দাজ করি যে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি কমপ্লিকেশনস আর মোর লাইকলি। এর সঙ্গে আর একটা ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এজ, এক্সট্রিমস অফ এজ, মানে 18 বছরের নিচে অথবা 35 বছরের পরে যে প্রেগন্যান্সিগুলো হয় সেগুলোকেও কিন্তু আমরা অত্যন্ত সন্তর্পণে উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা বা হাই রিস্ক প্রেগন্যান্সি হিসেবে ডিল করে থাকি। আর একটা কথা আমি আগেই বলেছি, সেটা হচ্ছে যে মায়ের যদি কোনো প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন থাকে, যেটা হাই প্রেশার, হাই সুগার, হার্টের ডিজিজ, কিডনি ডিজিজ, রিউম্যাটিক কন্ডিশনস এরকম যদি কিছু থাকে, তাহলেও কিন্তু সেটা আমাদের সাবধান করে দেয় যে প্রেগন্যান্সি আসলে পরে সেই জিনিসটা উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা হতে পারে। এবার কোয়েশ্চেন হচ্ছে যে এই উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা বা হাই রিস্ক প্রেগন্যান্সিতে কী কী কমপ্লিকেশনস হতে পারে। হোয়াট এভার বি দ্য কজ, কারণ যাই থাকুক, উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা দেখা গেছে যে মিসক্যারেজ এবং স্টিল বার্থ, মানে হচ্ছে প্রেগন্যান্সি নষ্ট হয়ে যাওয়া অথবা পেটের মধ্যে বাচ্চা মারা যাওয়ার ইনসিডেন্স কিন্তু অনেকটাই বেশি থাকে। এর সঙ্গে এই ধরনের উচ্চ ঝুঁকির গর্ভাবস্থার ক্ষেত্রে বাচ্চাদের বার্থ ডিফেক্ট, যেটা কনজেনিটাল ডিফর্মিটি অফ দ্য বেবি, সেটা হবার সম্ভাবনা বেশি থাকে, প্রিটার্ম লেবারের সম্ভাবনা বেশি থাকে বা বাচ্চা প্রিম্যাচিওর ডেলিভারি হবার সম্ভাবনা বেশি থাকে, ইনক্রিজ রিস্ক অফ অপারেটিভ ডেলিভারি মানে সিজারিয়ান সেকশন ইত্যাদি চান্স অনেক ক্ষেত্রেই কম্পেয়ার টু নন হাই রিস্ক প্রেগন্যান্সি বা সাধারণ প্রেগন্যান্সির থেকে বেশি থাকে। এছাড়া বাচ্চাদের এনআইসিইউ অ্যাডমিশন মানে জন্মের পরে নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি হবার রিস্ক বেশি থাকে এবং মায়েদের ক্ষেত্রেও কিন্তু কখনো কখনো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি হতে পারে এই ধরনের প্রেগন্যান্সির ক্ষেত্রে। এই ধরনের উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা বা হাই রিস্ক প্রেগন্যান্সি কীভাবে ম্যানেজ করা হয়? নাও নাথিং শুড বি লেফট বাই চান্স অর চয়েস, এই ধরনের ক্ষেত্রে যাদেরকে আন্দাজ পাওয়া যাচ্ছে যে এর হাই রিস্ক প্রেগন্যান্সি হতে পারে অথবা আগের প্রেগন্যান্সিতে কোনো সিভিয়ার কমপ্লিকেশনস হয়েছে, তাদের কিন্তু পুরো ব্যাপারটা বিজ্ঞানের সাহায্য নিয়ে প্ল্যানিং করে নেক্সট প্রেগন্যান্সিতে যাতে সাফল্য আনা যায় চেষ্টা করতে হবে। সেই যে পদ্ধতি, সেটা মিসক্যারেজ প্রিভেনশন, স্টিল বার্থ প্রিভেনশন, তার জন্য যে সায়েন্টিফিক স্টেপসগুলো নেওয়া যায় সেটা নিতে হবে। বাচ্চা পেটের মধ্যে সুস্থভাবে ডেভেলপ করছে কি না, তার কোনো জেনেটিক প্রবলেম, কোনো স্ট্রাকচারাল প্রবলেম আছে কি না সেটা দেখে নিতে হবে। এর সঙ্গে প্রেগনেন্সিটা সঠিকভাবে বাচ্চার গ্রোথ হচ্ছে কি না সেটা মনিটর করতে হবে।
তো এই যে পুরো জিনিসগুলো অত্যন্ত অর্গানাইজড ওয়েতে করতে হয়, এবং এই ধরনের যে কাজটা যারা ভালো করেন তাদের ম্যাটার্নাল ফিটাল এক্সপার্ট বলা হয়, ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল মেডিসিন এক্সপার্ট বলা হয়। এবং এই ধরনের যে সেট আপগুলো যেগুলো আছে, সেই সেট আপে মাল্টিডিসিপ্লিনারি টিম এফার্টে ট্রিটমেন্ট করলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে। আমরা যদি হাই রিস্ক প্রেগন্যান্সি ম্যানেজমেন্টের আরেকটু ডিপে যাই, তাহলে প্রাথমিকভাবে যে জিনিসটা আমরা বলবো যে যে ক্ষেত্রে এই রিস্ক ফ্যাক্টরগুলো আইডেন্টিফাইড হয়ে যায় অথবা আগের প্রেগন্যান্সিতে প্রবলেম হয়েছে, প্রি কনসেপশন কাউন্সেলিং উইথ স্পেশালিস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন, সেটা লাইফস্টাইল রিস্কই হোক অথবা যে কোনো প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন আছে তার মেডিসিন অ্যাডজাস্টমেন্ট হোক, সেগুলো করা যেতে পারে। যেমন ধরুন কারোর ডায়াবেটিস আছে, তার ডায়াবেটিক কন্ট্রোলটা অত্যন্ত ভালোভাবে করে নিয়ে HbA1c বলে একটা হরমোন আছে যেটার লেভেলটা 6 to 6.5-এর তলায় নিয়ে গিয়ে প্রেগনেন্সি আনার চেষ্টা করতে হবে। যে মহিলা ক্রনিক হাইপারটেনশনের কারণে বিভিন্ন ধরনের ওষুধ নেন, তাদের ক্ষেত্রে কিন্তু সব মেডিসিন প্রেগনেন্সি চলাকালীন সেফ নয়। সেক্ষেত্রে যে মেডিসিনগুলো, যে অ্যান্টি হাইপারটেনসিভ বা ব্লাড প্রেশারের যে মেডিসিনগুলো সেফ, তাদের কিন্তু সেই মেডিসিনগুলো দিয়ে প্রেশার কন্ট্রোল করে তারপরেই প্রেগনেন্সিতে আনতে হবে। বেশিরভাগ ডায়াবেটিক, যারা আগে থেকেই জানেন ডায়াবেটিক, প্রেগনেন্সি আসার আগেই ইনসুলিনে শিফট করে দেওয়া হয়। তার কারণ মুখের যে ওষুধগুলো সেগুলো বাচ্চার পক্ষে ক্ষতির কারণ হতে পারে, কিন্তু ইনসুলিন বাচ্চার ক্ষতি করে না, কারণ ওটা বাচ্চার কাছে পৌঁছতে পারে না। সেই কারণে আমরা যাদের নন ডায়াবেটিক তাদের কিন্তু ইনসুলিনে শিফট করে তারপরেই কিন্তু আমরা প্রেগনেন্সি আনার চেষ্টা করি। যেমন ধরুন কারোর কোনো হার্টের কন্ডিশন আছে, তো হার্টের কন্ডিশনটা অ্যাসেস করে, কিডনির কোনো অসুখ আছে, কিডনি কন্ডিশনটা অ্যাসেস করে তাদের একটা অপটিমাল লেভেলে নিয়ে গিয়ে, কোনো রিউম্যাটিক রোগ আছে তারা অনেক ওষুধ খান, সেই ওষুধগুলো কন্ট্রোল করে, মডিফাই করে, সিমটমটাকে কন্ট্রোল করে তারপরেই কিন্তু তাদের প্রেগনেন্সি আসা উচিত। নেক্সট হচ্ছে রোল অফ স্পেশালিস্ট। এই ব্যাপারটা যারা বেশি ভালো করেন বা ভালো বোঝেন, সেই ধরনের স্পেশালিস্ট, যাদের ম্যাটার্নাল ফিটাল স্পেশালিস্ট বলা হয়, সেই ধরনের চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। এটা অলসো একটা মাল্টিডিসিপ্লিনারি এফার্ট থাকে, যেখানে ধরুন ডায়াবেটোলজিস্ট, ফিজিশিয়ানস, রিম্যাটোলজিস্ট, কিডনি স্পেশালিস্ট সবাই মিলে, জেনেটিক কাউন্সিলর বা জেনেটিক এক্সপার্টস যারা, তাদের কিন্তু সবাই সাহায্য নিয়ে একটা ট্রিটমেন্ট প্ল্যানিং করা হয়, যেটা হচ্ছে পেশেন্ট টু পেশেন্ট স্পেসিফিক, এবং সেই প্ল্যানিংটা অনেক ক্ষেত্রেই প্রেগনেন্সি আসার আগে অথবা আর্লি প্রেগনেন্সিতে আমাদের সেরে নিতে হয়। এই বিষয়ে কিন্তু আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, আপনিও কিন্তু আপনার ডাক্তারকে হেল্প করতে পারেন। যেমন ধরুন অ্যাভয়েডিং প্রেগনেন্সিস অ্যাট দ্য এক্সট্রিমস অফ রিপ্রোডাক্টিভ এজ, মানে খুব কম বয়সে অথবা অত্যাধিক বেশি বয়সে প্রেগনেন্সি না নিয়ে সঠিক সময়ে প্রেগনেন্সি যদি কেউ নিতে পারে, তার কিন্তু কমপ্লিকেশন ডেভেলপমেন্টের সম্ভাবনা কম থাকবে। এরপরে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য রিস্ক ফ্যাক্টরস থ্রু রুটিন হেলথ চেক আপ। আপনি যদি জেনারেলি ইয়ারলি একটা বডি চেক আপ বা হেলথ চেক আপের মধ্যে থাকেন, তাহলে যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন ধরুন প্রেশার বলুন, হার্টের সমস্যা বলুন, সুগার বলুন, এগুলো আগে থেকেই আইডেন্টিফাইড হয়ে যাবে প্রেগনেন্সি আসার আগে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে প্রেগনেন্সি ম্যানেজমেন্টে যিনি ডক্টর, তিনি যদি ব্যাপারটা নিয়ে অ্যাওয়্যার থাকেন, তাহলে তিনি সঠিক প্ল্যানিংয়ের সাহায্যে সাকসেস পেতে পারেন। এর সঙ্গে গুড লাইফস্টাইল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক ডায়েট এবং এক্সারসাইজ, হুইচ ইজ ইউজুয়ালি সিম্পল থিংস লাইক ওয়াকিং, হাঁটা, প্রায় 150 মিনিট করে সপ্তাহে আমরা হাঁটতে বলি, আর যা ক্যালোরিটা কাট করে এক্সেসিভ প্রোটিন নিয়ে, দরকার হলে ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে সঠিক ডায়েটের সাহায্যে, লাইফস্টাইল মডিফিকেশনের সাহায্যে একটা আইডিয়াল ওয়েট মেনটেনের চেষ্টা করতে হবে। যারা স্মোক করেন বা এক্সেসিভ অ্যালকোহল খান, তাদের এই ব্যাপারটা চিন্তা করে স্মোকিং বন্ধ করতে হবে। অ্যালকোহলটাকে প্রেগনেন্সি আগে থেকেই বা প্রেগনেন্সি চলাকালীন খুব সিগনিফিকেন্টলি কাট ডাউন করতে হবে। এই ধরনের সিম্পল স্টেপের সাহায্য কিন্তু প্রেগনেন্সির আউটকামটাকে ভালো করে নেবার ক্ষেত্রে অনেক সময় কিন্তু হেল্পফুল হয়। প্রেগনেন্সি আসার পরে আমি যেটা আগেই বলেছি, মাল্টিডিসিপ্লিনারি কেয়ার আন্ডার এ স্পেশালিস্ট থাকতে হবে। আল্ট্রাসাউন্ড কিন্তু এই ধরনের ক্ষেত্রে একটা অতীব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কীরকম না, প্রেগনেন্সি আসাকালীন আমরা আর্লি আল্ট্রাসাউন্ডের সাহায্যে দেখে নিই যে প্রেগনেন্সিটা সঠিক জায়গাতে আছে কিনা, তার ভায়াবিলিটি মানে তার হার্টবিট এসছে কিনা। নর্মালি এটা প্রেগনেন্সি
7 থেকে 8 সপ্তাহ, মানে পিরিয়ড মিস করার মোটামুটি ওই 5 থেকে 6 সপ্তাহের মাথায় করা হয়। এরপরে 3 মাসের মাথায় বাচ্চাটা ক্রোমোজোমালি সুস্থ কিনা, মানে ডাউন সিনড্রোম টেস্ট যেটা আমরা কলোকুয়ালি বলি, যেটা একটি বিশেষ ব্লাড টেস্ট, ডবল মার্কার এবং আল্ট্রাসোনোগ্রাফি, নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি স্ক্যানের সাহায্যে দেখা হয়। সেটা দেখে নিতে হবে। কেউ যদি এই উইন্ডোটা মিস করেন তাদের ক্ষেত্রে সাবসিকুয়েন্টলি কোয়াড্রুপল স্ক্রিনিং বলে একটা ব্লাডের টেস্ট আছে, যেটা আল্ট্রাসাউন্ড প্যারামিটারের সঙ্গে অ্যাড করে ডাউন সিনড্রোম বা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা আমরা বুঝতে পারি। 5 মাসের মাথায় ডিটেল ফিটাল অ্যানোমালি স্ক্যান বা ফিটাল অ্যানাটমি স্ক্যান, যেটা সাহায্যে বাচ্চার মেজর গঠনগুলো আমরা চেক করি। এর সঙ্গে সাবসিকুয়েন্টলি বাচ্চার গ্রোথ মেজারমেন্টস, বাচ্চার গ্রোথটা সঠিক পরিমাণে হচ্ছে কিনা সেটা প্রেগনেন্সি চলাকালীন 1 বার বা 2 বার দেখতে হয়। মাল্টিডিসিপ্লিনারি ক্লিনিক, অনেক সময় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা একসঙ্গে বসেও এই ধরনের প্রেগনেন্সি ম্যানেজ করেন, যেমন ধরুন ডায়াবেটোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান, কার্ডিওলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান। দরকার হলে এই ধরনের আলোচনা করে আমরা যাতে যদি কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশন থাকে সেটাকে কন্ট্রোলে রাখতে পারি, সেটাও কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এই ধরনের অর্গানাইজড কেয়ারের সাহায্যে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্য পাই এবং সুস্থ মানে দম্পতিটা যাতে সুস্থ বাচ্চা বাড়ি নিয়ে যেতে পারে। ইভেন ইন এক্সট্রিম কমপ্লিকেটেড প্রেগনেন্সি, উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা বা জটিল প্রেগনেন্সিতে সঠিক ম্যানেজমেন্টের সাহায্যে তারা বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ে যেতে পারবেন। এই ধরনের প্রেগনেন্সির আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমি একটু হাইলাইট করতে চাইছি, সেটা হচ্ছে লং টার্ম হেলথ ইস্যু। ধরুন যাদের কোনো উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা আছে এবং তারা বাচ্চা নিয়ে বাড়ি গেলেন, তাদেরও কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে, কিছু লং টার্ম হেলথ ইস্যু থাকছে। যেমন ধরুন তাদের যদি প্রেগনেন্সি আগে থেকে ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু সেটা লাইফ লং ইস্যু থাকে। প্রেগনেন্সি চলাকালীন যদি তাদের ডায়াবেটিস ডেভেলপ করে, তাদের কিন্তু ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিস, আর একটু বয়স হলে 40-এর পর তাদের টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। সিমিলারলি যখন প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বাড়ে, প্রিএক্ল্যাম্পসিয়া যেটাকে বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ডেলিভারির পরে সেটা সেটেল করে যায়, কিন্তু কখনো কখনো এটা রেসিডুয়াল হাইপারটেনশন হিসেবে থেকে যেতে পারে। সুতরাং তাদের কিন্তু এটাকে ট্রিটমেন্ট করিয়ে লং টার্ম হেলথ ইস্যু হিসেবে ট্রিট করতে হবে এবং সুস্থ এবং সবল থাকতে হবে। এছাড়া ওবেসিটি অনেক ক্ষেত্রেই এই ধরনের মহিলাদের ক্ষেত্রে ডেলিভারির পরে ওজন বাড়ার চান্স থাকে এবং সাবসিকুয়েন্টলি সমস্ত ধরনের কমপ্লিকেশনস, কার্ডিওভাস্কুলার রিস্ক, ব্রেনের রিস্ক, এগুলো আরেকটু বেশি বয়স হলে হতে পারে। সুতরাং প্রেগনেন্সি, হাই রিস্ক প্রেগনেন্সি, জটিল গর্ভাবস্থা, সেটা হয়ে যাওয়ার পরেই যে পুরো ইস্যুটা শেষ হয়ে যাচ্ছে সেরকম নয়, তারপরেও সাবধান থাকতে হবে এবং ভবিষ্যৎ জীবনে আন্ডার সুপারভিশন, একটা কন্ট্রোলড ওয়েতে, একটা ডিসিপ্লিন ওয়েতে পুরো লাইফটাকে লিড করতে হবে। ইন কনক্লুশন, আমি যেটা বলতে চাই, যে উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন বা যেতে পারেন, তাদের ক্ষেত্রে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে প্রি প্রেগনেন্সি কনসালটেশন উইথ এ স্পেশালিস্ট। কারণ যদি প্রি প্রেগনেন্সি স্টেজ থেকে ব্যাপারটা ডিল করা হয় তাহলে কিন্তু সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট অনেক ক্ষেত্রেই ইজি হতে পারে। নেক্সট হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি আন্ডার এ স্পেশালিস্ট কেয়ার, আন্ডার এ স্পেশালিস্ট সেট আপ, ফিটোম্যাটার্নাল সেট আপে থাকলে এই ধরনের প্রেগনেন্সি ইন এ বেটার ওয়ে ম্যানেজ করা যায়। এই পৃথিবীতে নাথিং ইজ গ্যারান্টেড আনলেস প্রুভড আদারওয়াইজ, বাট আপনারা যদি চেষ্টা করেন ইন এ অর্গানাইজড ওয়ে, অত্যন্ত জটিল প্রেগনেন্সি বা অত্যন্ত উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা, হাই রিস্ক প্রেগনেন্সিও অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই স্মুথলি ম্যানেজ করা যায় উইথ টিম এফার্ট, মাল্টিডিসিপ্লিনারি এফার্ট, অর্গানাইজড কেয়ার এবং পেশেন্টদের পার্টিসিপেশনের সাহায্য। সুতরাং প্রেগনেন্সিতে কমপ্লিকেশান হলেই যে সেটা বিরাট ভয়ের ব্যাপার সেটা নয়। বিজ্ঞান আমাদের সেই ক্ষমতাটা দিয়েছে যে প্রপার ম্যানেজমেন্টের সাহায্যে কমপ্লিকেশানসগুলোকে ডিল করে, মডিফাই করে, যাতে আপনারা সফল এবং সুস্থ বাচ্চা বাড়ি নিয়ে যেতে পারেন, অ্যাট দ্য সেম টাইম মায়েরাও সুস্থ থাকেন। আর আমার লাস্ট রিকোয়েস্ট যেটা হচ্ছে যে এই ধরনের যে উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা বা হাই রিস্ক প্রেগনেন্সি যে মায়েরা, তাদের ক্ষেত্রে কিন্তু দে শুড বি অ্যাওয়্যার, তাদের অ্যাওয়্যার থাকা উচিত যে তাদের যে লং টার্ম হেলথ ইস্যুস যেগুলো থাকে সেগুলোও কিন্তু তাদের সারা জীবন মনে রাখতে হবে।